ইসলামিক স্টাডিজে আমি প্রথম স্থান অধিকার করেই ভর্তি হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং 4 মাস ক্লাসও করেছি। তারপরে ভারতে চলে যাই এবং দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করি। তারপরে মদিনায় যাওয়া হয়, এখানে আর কন্টিনিউ করা হয়নি। কিন্তু সেই সুবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি অন্তরস্থল থেকে একটি ভালোবাসা এবং আবেগ কাজ করে, যেহেতু আমাদের নিজেদের বাড়িও রাজশাহীতে, আর আমি যেহেতু একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তো সেহেতু আমি নিজে থেকেই অনেক আনন্দিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকে এখানে আসার তৌফিক দিয়েছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি দেওয়া আছে সেই বিষয়টি অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়, যে বাংলাদেশে ইসলাম চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এই বিষয়টাই অনেক চ্যালেঞ্জিং। আমরা দেখতে পাবো যে ইতিহাসে আমাদের বাপ দাদা 14 পুরুষ কি করেছে। মীর নেসার আলী তিতুমির বাঙালি ছিলেন, হাজী শরীয়তুল্লাহ বাঙালি ছিলেন, তাহলে তারা বাঙালি হিসেবে কি করেছেন? শেরে বাংলা একে ফজলুল হক বাঙালি ছিলেন। এই যে বাংলার মুসলমানদের দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রাম শেষে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি ভুল করেছি যে ভুল ভবিষ্যতে করা যাবে না? এই ইতিহাসের স্টাডি আপনাকে বাংলাদেশে ইসলামের চ্যালেঞ্জ কি সেই বিষয়গুলো ফুটিয়ে তুলবে। আমার দৃষ্টিতে মনে হয় বাংলাদেশে ইসলামের জন্য কয়েকটা চ্যালেঞ্জ, যা আমি আমার বহু বক্তব্যে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেটআপ, ঔপনিবেশিক চিন্তাধারা। যেহেতু আমরা 190 বছর ব্রিটিশ কলোনির অধীনে শাসিত হয়েছি, আপনি কল্পনা করেন যে শেখ হাসিনার 15 বা 16 বছর কেমন, তার সাথে এবার যুক্ত করেন 190 বছর। 16 বছরে নাকি আপনাদের এবং আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তাহলে 190 বছরে আমাদের পিতৃপুরুষের কি হয়েছে? 190 বছরে কয়টা প্রজন্ম অতিক্রম করতে পারে? ক্যালকুলেটরে হিসাব করে দেখতে হবে যে কয়টা প্রজন্ম 190 বছরে পার হয়েছে। একটা দীর্ঘ সময়। এই সুদীর্ঘ সময় যে আমরা ব্রিটিশদের কলোনি হিসেবে ছিলাম, তার ফলে আমাদের রক্ত এবং মাংসে কলোনিয়াল গোলামি স্থায়ীভাবে বসে গেছে, যার কারণে কখনোই আমরা আমাদের দ্বীন এবং ইসলাম এবং আমাদের নবী, আমাদের ধর্মের প্রতি শতভাগ কনফিডেন্ট ছিলাম না, এখনো নাই। এটা হলো বাংলাদেশে ইসলাম পরিপূর্ণ বিজয়ের 1 নাম্বার বাধা, যে কলোনিয়াল মাইন্ড সেটআপ, ঔপনিবেশিক মনস্তাত্ত্বিক গোলামির চিন্তাধারা। এটা আপনি প্রতি ধাপে ধাপে নিজের অজান্তে ফিল করবেন। ইংরেজি ভাষার প্রতি আমাদের যে একটা ভিন্ন আবেগ, ইংরেজি ভাষা না শিখলে কোথাও কিছু হবে না, এটা আমাদের অজান্তে আমাদের মধ্যে চলে এসেছে কলোনিয়াল মাইন্ড সেটআপের কারণে। যে হয়তো প্যান্ট শার্ট পরে, সে হয়তো যে পাঞ্জাবি পায়জামা বা দাড়ি টুপি আছে তার চেয়ে একটু হলো স্মার্ট, এটা আমাদের অজান্তে আমাদের ব্রেনে প্রবেশ করেছে কলোনিয়াল মাইন্ড সেটআপের কারণে, 190 বছরের গোলামির কারণে। মানুষের স্মার্টনেস তার পোশাকে থাকে না, মানুষের স্মার্টনেস থাকে তার যোগ্যতায়, তার কথাবার্তায়, তার আচার ব্যবহারে। কিন্তু তারপর আমরা মনে করে বসেছি যে না, যিনি হয়তো প্যান্ট শার্ট পরে আছে তিনি হয়তো একটু বেশি স্মার্ট, যিনি পাঞ্জাবি পায়জামা এবং মাথায় টুপি এবং মুখে দাঁড়িয়ে আছে তার চাইতে। এরকম আরও অসংখ্য পয়েন্ট আপনি হিসাব করতে পারবেন, গুনতে পারবেন, যেগুলো অজান্তে আমরা লালন করি আমাদের অন্তরে, অথচ সেটির সাথে বাস্তবতার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। একজন মানুষের স্মার্ট হওয়ার সাথে পোশাকের কোনো সম্পর্ক আছে? আপনারা তো শিক্ষিত মানুষ, কি বলেন? স্মার্ট হওয়ার সাথে পোশাকের সম্পর্ক আছে? নাই। কিন্তু সেটিকে আমরা বানিয়ে ফেলেছি কেন? আমাদের নিজেদের অজান্তে, কলোনিয়াল মাইন্ড সেটআপের কারণে। ইংরেজি ভাষার প্রতি আমাদের দুর্বলতা যে কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে এসেছে, সেটি আমি বুঝলাম কিভাবে? ইউরোপ সফরে যখন ফ্রান্স গেলাম, স্পেন গেলাম, ইতালি গেলাম, সবচেয়ে আশ্চর্য হয়েছে স্পেনে গিয়ে বিমানবন্দরে নামার পর আমার বুঝার মতো কোনো ভাষা চোখে পড়ে না। আমার অন্তত এতটুকু এক্সপেকটেশন ছিল, কামনা ছিল যে এক্সিটটা অন্তত ইংরেজিতে লেখা থাকবে, যে আপনি এই দিক দিয়ে বের হবেন, লেখা আছে এক্সিট, বাকিটা তার ভাষায় লেখা থাক। কিন্তু এমনও অনেক জায়গা পেয়েছি যেখানে এক্সিটটাও ইংরেজিতে লেখা নাই। আর বিমানবন্দরে তো যা 2-1টা ইংরেজি আছে, বাইরে বের হওয়ার পর আর কোথাও মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার ইংরেজির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমাদের এয়ারপোর্টে নামলে আমাদের ডোমেস্টিকেও যারা দায়িত্বশীল তারাও অনেক চমৎকার ইংরেজি বলতে পারে, আর স্পেনের মাদ্রিদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেও যারা দায়িত্বশীল আছে সে ভালো ইংরেজি বলতে পারে। তো ইতালিতে ইংরেজি নাই, ফ্রান্সে ইংরেজি নাই, স্পেনে ইংরেজি নাই, আমার তো মাথা ঘুরতেছে, চক্কর দিচ্ছে মাথা।
যে ইংল্যান্ডে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু, বাংলাদেশে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু, ইন্ডিয়াতে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু, সৌদি আরবে থাকা অবস্থায় ইংরেজি সব কিছু, কিন্তু ইংল্যান্ডের বাইরে বের হয়ে যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাচ্ছি কোথাও তো ইংরেজির অস্তিত্ব নাই। তো এটা হচ্ছে আমার পুরো ব্রেনে একটা ব্রেন স্টর্মিং ঝড়, ব্রেনের মধ্যে নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা, কেন ইংরেজি নাই। তো ইউরোপের যে সমস্ত দেশ ইংরেজি বলে তারা বাদে আর কোনো দেশে গেলে আপনি ইংরেজি খুঁজে পাবেন না। এই জন্য আমাদের বহু ছেলেরা যারা ইংল্যান্ড বাদে অন্য দেশে মাইগ্রেট করে এরা প্রথমে কাজে ঢুকতে এদের কষ্ট হয়, জার্মানি চলে যায়, তারপরে আলবেনিয়াতে চলে যায়, বুলগেরিয়াতে চলে যায়, এরকম অসংখ্য দেশে মাইগ্রেট করে ইউরোপের, কিন্তু গিয়ে দেখে যে ইংরেজি নাই, তখন অনেক বিপদে পড়ে। নতুন করে তাদের ভাষা শিখে তারপরে জবে ঢুকতে হয়, চাকরি পায় না। তো ইংরেজি না থাকা কেন? তাদের উন্নাসিকতা আছে, মানে তাদের নিজ ভাষা নিয়ে আত্ম অহংকার আছে। ইতালির নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি এবং ভাষার ওপর ইতালিয়ানদের আত্ম অহংকার আছে। ফ্রান্সের মানুষদের তার নিজের ভাষা, নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে। স্পেনের মানুষদের তাদের নিজের ভাষা, নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে, উন্নাসিকতা আছে। তারা কখনোই ব্রিটিশদের ইংরেজি ভাষা তাদের উপর প্রাধান্য পাক এটা তারা মেনে নিতে পারবে না। তাহলে জাতিগতভাবে তারা কতটা উন্নত এবং স্বাধীন চেতা, আর আমরা জাতিগতভাবে কতটা গোলাম, এটা একটা প্যারামিটার যে ফ্রান্সের মানুষ, ইতালির মানুষ বা স্পেনের মানুষ মনস্তাত্ত্বিকভাবে কতটা স্বাধীন আর আমরা মনস্তাত্ত্বিকভাবে কতটা গোলাম। আর একটা যে বিষয়ে আশ্চর্য হলাম, সেটিও নতুন অভিজ্ঞতা এবং সেটিও প্রমাণ করে যে কলোনিয়াল মাইন্ড সেট আপ শুধু বাংলাদেশে ইসলামের জন্য চ্যালেঞ্জ নয়, সারা পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ। আমাদের যে স্যার আগে বক্তব্য দিলেন উনি স্যার বসে আছেন, তো হ্যাঁ, তো কলোনিয়াল মাইন্ড সেট আপ শুধু বাংলাদেশের নয়, সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ। সেটির এবার আপনাদের উদাহরণ দিই। যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমার বহু ক্লাসমেট ছিল আফ্রিকান, এবং আফ্রিকানদের মেধাশক্তি, মুখস্থ শক্তি প্রচুর তুখোড়। কোরআন এবং হাদিস মুখস্থ করা তাদের কাছে কোনো ব্যাপারই না। বেশিরভাগ আফ্রিকানরাই ক্লাসে ভালো স্টুডেন্ট। তো আমার আফ্রিকান বন্ধুদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। এইটা আমার ওই সময় অতটা আমি এটা নিয়ে চিন্তাও করিনি, চিন্তা করার সুযোগও পাইনি কেন তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। এইবার যখন স্পেন, ইতালি এবং ফ্রান্সে গেলাম, তখন দেখলাম স্পেন, ইতালি, ফ্রান্সে আমাদের বাঙালি বা ইন্ডিয়ান, পাকিস্তানের তুলনায় আফ্রিকান কেন বেশি, মিশরের মানুষ কেন বেশি, আলজেরিয়া, মরক্কো, তারপরে হচ্ছে আপনার এই যে আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মানুষ কেন বেশি। আবার ইংল্যান্ডে যাবেন তো সেখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষ কেন বেশি। তখন সামারি কি আসলো? সামারি আসলো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম, আফ্রিকান অসংখ্য মুসলিম দেশ ঠিক তেমন স্পেন, ইতালি এবং ফ্রান্সের কলোনি ছিল। ফলত যেটা ফ্রান্সের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ফরাসি। যে ইতালির কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইতালি, যে স্পেনের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, আর যেই দেশে যার কলোনি ছিল ওই দেশের মানুষ ওই দেশে বেশি মাইগ্রেট হয়েছে। থার্ড আর একটা রিয়ালাইজেশন ইউরোপ সফরের, সেটাও এই ইসলামের চ্যালেঞ্জের সাথে সম্পৃক্ত। সেটি কি? আমাদের গোলামির মানসিকতা যতটা নিকৃষ্ট তার চেয়ে অধিকতর নিকৃষ্ট আফ্রিকানদের গোলামির মানসিকতা। এর কারণ হচ্ছে আমরা অন্তত গত 70 বছর তথা 1947-এর 14ই আগস্ট থেকে নিয়ে আজ 2024 পর্যন্ত ন্যূনতম হলেও আমরা স্বাধীনতার 20% বলি, 30% বলি, 50% বলি আমরা ভোগ করছি। কিন্তু আফ্রিকান যে মুসলিম দেশগুলো এই সমস্ত দেশের কলোনি ছিল, তারা এখনও 10% স্বাধীনতাও ভোগ করে না। আমাদেরকে ব্রিটিশরা যখন স্বাধীনতা দিয়েছে 1947-এ, নাম কাস্তে হলো ভালো স্বাধীনতা দিয়েছে, কিন্তু ফ্রান্সের কলোনিয়াল সিস্টেম এতটা নিকৃষ্ট, মানুষের সাথে তারা এই পরিমাণ পশুর মতো ব্যবহার করে যে আফ্রিকান যে দেশগুলো ফ্রান্সের কলোনি ছিল তাদের একটা কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত করার অনুমতি দেয়নি ফ্রান্স। তাদের নিজস্ব সেনাবাহিনী পর্যন্ত, অস্ত্র কেনার স্বাধীনতা পর্যন্ত, অন্য কোনো দেশের সাথে কূটনৈতিক পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনার অনুমতি দেয়নি।
তথা ওই স্বাধীনতা থাকা এবং না থাকা সমান। এবং যে কোনো সেনাবাহিনীর মধ্যে থেকে যদি বিদ্রোহ হয়, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, সেটি ফ্রান্স যেভাবেই হোক তার কন্ট্রোলে নিয়ে নেয়। এবং আফ্রিকান মুসলিম দেশগুলোর অসংখ্য বিভিন্ন মূল্যবান যে পদার্থের খনিগুলো আছে সেগুলোর প্রতি একচ্ছত্র আধিপত্য আছে এই সমস্ত ইউরোপিয়ান দেশের, এবং অমানবিক আচার এবং ব্যবহার লক্ষ্য করা যায়। ফলত আফ্রিকানদের গোলামির মাইন্ড সেট আপ আমাদের চেয়ে খারাপ, কেন ওদের গোলামিটা বেশি দীর্ঘ এবং বেশি নিকৃষ্ট। এই জন্য আপনি দেখবেন ইতালির রাস্তায় যদি চোর থাকে তাহলে সেই চোরও মুসলিম, নওজুবিল্লাহ। ইতালির রাস্তায় যদি ছিনতাইকারী থাকে মুসলিম, কিন্তু এটা বাঙালি না, বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না, আফ্রিকান মুসলিম। আইফেল টাওয়ারের সামনে বসে যদি জুয়া, তাস, মদ ইত্যাদি নিয়ে খেলতেছে, তার 80% মুসলিম, ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না, আফ্রিকান মুসলিম। মানে তাদের অবস্থা আমাদের চেয়ে বেশি নিম্নতর। এবং আমি যে বললাম সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ, তার আর একটা দুটো উদাহরণ নেন। ফিলিস্তিন সমস্যা কারা তৈরি করেছে? ওই ঔপনিবেশিক শাসন আমলের সময় তৈরি হয়েছে। কাশ্মীর সমস্যা কারা তৈরি করেছে? ঔপনিবেশিক শাসন আমলের সময় তৈরি হয়েছে। আরবকে এরকম কয়েক খণ্ডে বিভক্ত কারা করেছে? ওই সময় তৈরি হয়েছে। তাহলে আজকে আপনি মুসলমানদের এমন কোনো ইস্যু পাবেন না যে ইস্যুটা ওই ঔপনিবেশিক শাসন আমলে তৈরি হয়নি। তাহলে শুধু বাংলাদেশের ইসলামের জন্য চ্যালেঞ্জ না, সারা পৃথিবীর মুসলমানদের ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের প্রভাব বাকি থেকে যাওয়া এবং সেই প্রভাবের উপর আমাদের এখনও চলা। এই জন্য আমি সবসময় বলি যে আমরা যেটিকে বলছি স্বাধীনতা, ব্যক্তির পরিবর্তনে কখনোই স্বাধীনতা আসে না, যতক্ষণ না সিস্টেমকে পরিপূর্ণরূপে পরিবর্তন না করা যায়। আর এটি খুব সহজ যে একজন ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হলো, অতঃপর সেই ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো যাতে আপনারা মনে করেন আমি অনেক বড় বিজয় অর্জন করেছি, দিয়ে শান্ত হয়ে যান এবং সিস্টেমে আঘাত না করেন। এটাই ঘটতে থাকে যে আমাদের নির্দিষ্ট একটি ব্যক্তির প্রতি রাগ উঠল, সে ব্যক্তি সরে গেল, আমাদের রাগ প্রশমিত হয়ে গেল, আমরা আর সিস্টেমের দিকে তাকালামই না। কিন্তু মূলত ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল ওই সিস্টেমের কারণে, ব্যক্তির কারণে নয়। তাহলে যদি আমি সামারি করি, যেটি আমি এর আগের এক বক্তব্যে বলেছি, যে 15 বছরের ফ্যাসিজম ছিল গণতান্ত্রিক সিস্টেমের কারণে, সেকুলার সিস্টেমের কারণে। এই সিস্টেমের যেদিন কবর হবে সেদিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে। কিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু ওটি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। দ্বিতীয় রাস্তাগুলো হচ্ছে কম্প্রোমাইজের রাস্তা। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশে ইসলামের চ্যালেঞ্জের জন্য কলোনিয়াল মাইন্ড সেট আপ। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে ইসলামের উত্থানের জন্য চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আমি মনে করি সেটি হচ্ছে যে আমাদের ইতিহাস সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এমন কিছু বয়ান আমাদের নতুন প্রজন্মের ব্রেনে প্রবেশ করেছে যেই বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নাই। রাজনীতি করার জন্য কিন্তু বয়ান থাকে, যেমন গত 15 বছরের রাজনীতির বয়ান ছিল মুক্তিযুদ্ধ, এটা একটা বয়ান। ছাত্রদের আন্দোলনের একটা বয়ান ছিল বৈষম্য দূর করা, রাজনৈতিক একটা বয়ান, যেই লেকচারটা মানুষ গ্রহণ করছে না, কথাটা ঠিক। তো আমাদের তরুণ এবং ছাত্র সমাজের ব্রেনে এরকম কিছু বয়ান প্রবেশ করে আছে যে বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্কই নেই। যেমন বাঙালি কালচারের নামে বা বাঙালিত্বের নামে অসংখ্য কিছুর অনুপ্রবেশ আমাদের ব্রেনে এবং মেধায় প্রবেশ করানো আছে, যেগুলোর সাথে মুসলমানদের দূরতম। যেমন আমি যদি উদাহরণ হিসেবে পহেলা বৈশাখের কথা বলি, এরকম আরও অসংখ্য কিছু আছে, যে অসংখ্য কিছু বয়ান গত 40 বছর 50 বছর আমাদের ব্রেনে অন্তর্ভুক্ত করানো হয়েছে, যে রাজনৈতিক বয়ানগুলো মূলত রাজনীতিই নয়।
বাংলাদেশের অস্তিত্বকে আপনি কখনোই স্টার্টিং 1971 থেকে করতে পারবেন না। যে ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক বয়ানের স্টার্টিং 1971 থেকে করবে, সে বাংলাদেশের অস্তিত্বকে হত্যা করতে চায়। কেননা আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি, এই মানচিত্র কিন্তু আমরা 1971 পাইনি। এই মানচিত্র আমরা পেয়েছি 1947-এ। আর এই মানচিত্রকে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি 1971-এ। তো এই জন্য আমি বলেছি, আমাদের ইতিহাস আপনার সামনে থাকলে, আমি যদি একদম সামারি বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের সারমর্ম, তাহলে এখন থেকে নে 1971 পর্যন্ত একটা, 1971 থেকে 1947 পর্যন্ত একটা, 1947 থেকে 1757 23শে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত একটা, যেটি আমরা বললাম কলোনিয়াল সিস্টেম। 1757 23শে জুন থেকে নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত একটা। যদিও 1757 23শে জুন থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত এই সময়কালকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল, আর একটি মোঘলদের শাসনামল। স্বাধীন সুলতানি শাসনামল শুরুতে যখন বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ কবুল করত না, এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যে গৌড় রোড সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত গেছে, এটিই ছিল সেই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী। যার চিহ্ন কি দিয়ে মনে রাখবেন? স্বাধীন সুলতানি শাসনামল মনে রাখবেন কি দিয়ে? বাস্তবের সাথে সম্পৃক্ত করে দিই। বাঘার মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এগুলো মুঘল শাসনামলে তৈরি হওয়া নয়। কোন শাসনামলে তৈরি হওয়া? স্বাধীন সুলতানি শাসনামলে তৈরি হওয়া। যেহেতু এগুলো রাজধানীর আশেপাশে ছিল এই অঞ্চলগুলো, এই জন্য এই অঞ্চলগুলোতে প্রচুর পুরাতন মসজিদ আছে। কেননা এটা গৌড় রাজধানীর নিকটস্থ ছিল, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, সেহেতু অঞ্চলে মসজিদ থাকবেই, স্বাভাবিক। ক্যাপিটাল সিটি যেহেতু ছিল গৌড়, মালদা, এবং ওই রোডের দুই ধারে অসংখ্য পুরাতন মসজিদ আছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মধ্যেও দরাজবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে আর অসংখ্য পুরাতন মসজিদ পড়েছে। একদিন পূর্ণ সময় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে গেলে এবং মানুষজনকে জিজ্ঞেস করলে অন্তত 10টা পুরাতন মসজিদ পাওয়া যাবে, যার 5টার পুরাতন মসজিদ আমি নিজে গেছি। পুরাতন মসজিদ, পুরাতন মাদ্রাসা, সোনা মসজিদ ছাড়াও, যেহেতু ওইটা ক্যাপিটাল সিটি ছিল সেহেতু এখানে মসজিদ মাদ্রাসা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামলের। আর মোঘল শাসনামলকে স্মরণ রাখবো কি দিয়ে? ঢাকা। মোঘলেরাই সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেছে, বাদশাহ জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগর, তখন থেকে ঢাকা রাজধানী। কিন্তু তার পূর্বে স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল গৌড়। তাহলে এই দীর্ঘ ইতিহাসকে বাদ দিয়ে আপনি শুধু বলতে পারেন না যে আমার জন্ম 1971 হয়েছে, এটা একটা ভুল বয়ান। আপনাকে ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে কানেক্টেড করতে হবে। যেটা গত সরকার যেটা করেছিল খুব ভয়ঙ্কর ছিল, যে আমাদের সিলেবাসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে দখলদার আর বিভিন্ন পালেরা এবং সেনেরা এই অঞ্চলে যে রাজত্ব তৈরি করেছিল সেটাকেই বাংলাদেশের মূল সংস্কৃতির ধারা হিসেবে তুলে ধরা এবং ইতিহাসের ধারা হিসেবে তুলে ধরা। এই বয়ানটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান। এবং আমি এই বয়ানের সাথে পরিচিত হই যখন আমি প্রথম ভারতে যাই 2011 সালে। তখন ভারতে গিয়ে আমি এই বয়ানের সাথে পরিচিত হই যে ভারতের মানুষ বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আলমগীর, বাদশাহ আকবর তাদেরকে নিয়ে গর্বিত নয়, বরং তাদেরকে নিজেদের শত্রু মনে করে। সাধারণ মানুষ না, বিজেপির পলিটিক্যাল বয়ান, যারা হচ্ছে দুশ্মন, শত্রু। তো এইটাও আমার কাছে অনেক আশ্চর্য ছিল যে যারা তাদের পুরো লাইফের সকল কিছু, দেখেন ব্রিটিশরা সকল সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে এক দ্বীপের মধ্যে, উত্তর মেরুতে, চারিদিক দিয়ে সমুদ্র নদীতে ঘেরা এক দ্বীপের মধ্যে। আর বাদশাহ আকবর বলেন আর বাদশাহ জাহাঙ্গীর বলেন আর আলমগীর বলেন, তারা কোথাও অর্থ পাচার করে নিয়ে যায়নি। ইন্ডিয়ান অর্থ তারা কোনোদিন পাচার করেনি। ইন্ডিয়ার অর্থ তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে। ওই কারণে ইন্ডিয়ার জিডিপি ওই সময়ে বিশ্বের টোটাল জিডিপির 5 ভাগের 1 ভাগ ছিল। তাহলে কিভাবে সে ইন্ডিয়ার শত্রু হতে পারে? যারা ইন্ডিয়ার কল্যাণের জন্য কাজ করেছে তাকে কেমনে ইন্ডিয়ার শত্রু বানানো হয় শুধু ধর্মের কারণে? বাদশাহ আকবরকে কিছুটা ছাড় দেয় সেকুলারিজমের কারণে। আজকের আধুনিক যুগের যে সেকুলারিজম,
এটি মুসলমানদের মধ্যে প্রবেশ করানোর মূল কারিগর ছিলেন বাদশাহ আকবরের দ্বীনে ইলাহি। হিন্দু মুসলিম যে কালচারাল মিক্সিং ঘটেছে এই অঞ্চলে, যে আমাদের বিবাহ বাড়িতে আমরা হিন্দুদের মতো কালচার অবলম্বন করি, আরও অসংখ্য কিছুতে বৃষ্টি যখন হয় না তখন হিন্দুদের মতো কালচার অবলম্বন করি, আরও অসংখ্য পয়েন্টে আমাদের বাড়িঘরে হিন্দুদের কালচার আছে। এটির শুরুটা হয় বাদশাহ আকবরের আমলে দ্বীনে ইলাহির কারণে, যেটি আধুনিক যুগে আমরা যেটার নাম দিয়েছি সেকুলারিজম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বয়ানটার উৎপত্তি বিজেপির হাতে ভারতে, যদিও এটি ভারতেরও বয়ান হওয়া উচিত নয়, কেননা বাদশাহ আকবর, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ শাহজাহান তারা ভারতের কল্যাণে কাজ করেছে। তারা ওই দেশ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ লুট করেনি, সব কিছু ইন্ডিয়ার পিছনে ইনভেস্ট করেছে। সুতরাং তাদেরকে শত্রু বানানো ইন্ডিয়ার প্রকৃত ইতিহাসের বিকৃতি। কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই বয়ান একসময় বাংলাদেশে বিক্রি হতে পারে, কিন্তু গত 15 বছর সেটি করা হয়েছে, বিশাল একটা সময় যাবৎ সেটি করা হয়েছে। অতএব ওই বয়ান থেকে তরুণ সমাজকে বের হয়ে আসতে হবে, নিজেদের ইতিহাস জানতে হবে এবং পূর্বপুরুষদের সাথে নিজেদের ইতিহাসকে কানেক্ট করতে হবে। এই বাংলাদেশকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সাথে কানেক্ট করতে হবে, এই বাংলাদেশকে গৌড় রাজধানীর সাথে কানেক্ট করতে হবে, এই বাংলাদেশকে এই সমস্ত যে স্বাধীন সুলতানি শাসনামল, মোগল শাসনামলের সাথে কানেক্ট করতে হবে, এই বাংলাদেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুজাহিদদের যে অবদান ছিল সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে। আপনি ব্রিটিশদের সাথে ব্রিটিশদেরকে না তাড়াতে পারলে বাংলাদেশ কোথায় থেকে আসবে? তারপরে 1947-এর যে আন্দোলন, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে আন্দোলন, সে আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে। অথচ দেখবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের বয়ান শুরু হয় 1971 দিয়ে, হয় জিয়াউর রহমান না হয় শেখ মুজিবুর রহমান, এই দুই দলে বিভক্ত হয়ে যায়। কিন্তু কেউ কোনোদিন খোঁজও নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে 3 নেতার মাজার আছে, এই 3 নেতা কে, তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হলো? শেরে বাংলা একে ফজলুল হকের কবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, যেটি 3 নেতার মাজার। তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি। এবং আমাদের জমিদারি প্রথা বিলোপ, অখণ্ড বাংলায় যখন প্রথম শেরে বাংলা একে ফজলুল হক প্রধানমন্ত্রী হয়, তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই। আজকের যে আমাদের জমির মালিকানায় যে আমাদের নাম দেখি, ঠিক আছে, RS রেকর্ড, CS রেকর্ড, BS রেকর্ড, এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড, সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে, যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো সেই জমিদারের নামে জমি আছে। শেরে বাংলা একে ফজলুল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের ফিরিয়ে দেয়। তাহলে আপনি শেরে বাংলা একে ফজলুল হককে ইতিহাস থেকে গায়েব করে দিলেন, তাহলে তো আপনি জমির মালিকই আর থাকেন না, জমির মালিক থাকে জমিদারেরা। তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে, দীর্ঘ ইতিহাস আছে, এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে। এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে, এই বয়ানগুলো থেকে বের হয়ে আসতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি, ঔপনিবেশের, সেটির সমাধান কি? কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক গোলামি, সেটির সমাধান হচ্ছে নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট থাকা। আপনি দিন পালন করেন আর না করেন, কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ের। আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন, আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল। আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন, শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের চেয়ে উপর পর্যায়ের আছে। মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে। তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে, তারা অবশ্যই এই সমস্ত ইহুদি, এই সমস্ত শিখদের চাইতে সর্বোচ্চ স্তরে। কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি। আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো, তারা হেজিটেশনে ভোগে। আমি দাড়ি রাখবো, মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আমি পাঞ্জাবি পায়জামা পরবো, মাথায় টুপি দিব, মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আমার কি চাকরি হবে, আমার কি চাকরি হবে না? এটা আমি 3 নম্বর পয়েন্টে নিয়ে আসতাম, কাঠামোগত ইসলামোফোবিয়া। এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা সম্পৃক্ত, যে বাংলাদেশে যে কাঠামোগত ইসলামোফোবিয়া, রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামোফোবিয়া, এটা ইসলামের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ।
রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামোফোবিয়া। তার একটা উদাহরণ হচ্ছে এটা, যে রাষ্ট্র আপনাকে আপনার মুসলিম হওয়ার কারণে দুর্বল দৃষ্টিতে দেখবে, আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে দেখবে, অথচ এটা মুসলিম রাষ্ট্র। আমরা মনে করি ইসলামোফোবিয়া হয়তো শুধু ইউরোপে বা আমেরিকায়। ইউরোপে এবং আমেরিকায় ইসলামোফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে অমুসলমানদের, আর বাংলাদেশে ইসলামোফোবিয়া হচ্ছে এলিট সেকুলারের সাথে আপনাদের মতো সাধারণ মুসলমানদের, যারা গ্রাম থেকে উঠে এসেছেন, যারা কৃষকের সন্তান, রিক্সা চালকের সন্তান, গরিবের সন্তান। এই দেশে একদল আছে এলিট সেকুলার, তাদের সাথে সাধারণ মুসলমানের চাষাভূষার সন্তানদের যে স্বাভাবিক বেশভূষা, স্বাভাবিক বিশ্বাস, তার দ্বন্দ্ব। এটা হচ্ছে বাংলাদেশের ইসলামোফোবিয়া। যেই ইসলামোফোবিয়া আপনাকে মুখে দাড়ি থাকলে চাকরি দিবে না, এটা রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া। যেই ইসলামোফোবিয়ার কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার আলেম ওলামারা কোনো ভালো কাজ করলে সেটির সুনাম গেয়ে প্রচার করবে না। আবার আলেম ওলামারা যদি দুর্বল কোনো কাজ করে, তিনি যদি অনেক বড় সুপরিচিত আলেমও হন, তাহলে লিখবে কথিত অমুক আলেম, তথাকথিত অমুক বিদ্যান। কিন্তু আবার এলিট ক্লাস সেকুলারের জন্য অভাব হবে না সম্মানের। একজন নায়িকা যখন গ্রেফতার হবে তখন তার হাতে হাত করা থাকবে না, কিন্তু একজন আলেম যখন গ্রেফতার হবে তখন তাকে অপমান করার চেষ্টা করা হবে। এটি হচ্ছে এলিট সেকুলারের সাথে সাধারণ মুসলিমের দ্বন্দ্ব। এটি হচ্ছে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া, যা আমাদের দেশে, বাংলাদেশে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ। তো এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্টের সাথে কানেক্ট করছিলাম। কেন? প্রথম পয়েন্টে যে বললাম সেকুলার মাইন্ড সেট আপ, ওই সেকুলার মাইন্ড সেট আপের সমাধান হচ্ছে কনফিডেন্ট থাকা। আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন। আমি নিজে ইহুদি পল্লীতে গেছি, ইহুদি গ্রামে গেছি, ইহুদিদেরকে দেখেছি। তাদের 90% জনেরও বেশি মুখে দাড়ি রাখে, মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স লেভেল সর্বোচ্চ। তো ইহুদি যদি দাড়ি রাখলে সন্ত্রাসী না হয়, মুসলিম দাড়ি রাখলে কেন সন্ত্রাসী হবে? এবং ইহুদি যদি দাড়ি রাখতে ভয় না পায়, মুসলমান কেন ভয় পাবে? ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর 100% কনফিডেন্ট থাকে, মুসলমান কেন থাকবে না? আমাদের কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে আমরা হেজিটেশনে ভুগে, আমাদের প্রজন্ম দ্বিধাদ্বন্দ্বে ভুগে। তার দিনের উপর তার 100% কনফিডেন্স নাই, তার রাসূলের উপর তার 100% কনফিডেন্স নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর তার 100% কনফিডেন্স নাই। তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আর আয়াতে আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু তাআলাকে মেনে চলবে, আল্লাহ পৃথিবীতে তার চলার ব্যবস্থা করবেন, যেভাবেই হোক। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াতটা কনফিডেন্স লেভেল হাই করার জন্য, যে যেন আপনি আপনার দিনের সাথে কম্প্রোমাইজ না করেন, নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ না করেন মানুষের ভয়ে। আপনার নিজের ভালো লাগতেছে না, আমি সেটা বলতেছি না। আপনি নিজে আমল করতে পারতেছেন না, সেটা বলতেছি না। পারিপার্শ্বিকতার চাপে, মানুষের ভয়ে, সমাজের ভয়ে, রাষ্ট্রীয় ইসলামোফোবিয়ার যে কাঠামো আছে তার ভয়ে আপনার মধ্যে যে হেজিটেশন কাজ করতেছে, ওইটার কারণে যেন আপনি দিন থেকে বিচ্যুত না হন। ওইটাই আসে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে, গোলামি থেকে। তাহলে এখন পর্যন্ত আমরা যে 3টা পয়েন্টে আলোচনা করলাম, প্রথম পয়েন্ট ছিল কলোনিয়াল মাইন্ড সেট আপ, দ্বিতীয় পয়েন্ট ছিল ভুল বয়ান, ইতিহাসের ভুল বিভ্রান্তিকর বয়ান। এখানে সঠিক বয়ানগুলো নিয়ে আসতে হবে ইতিহাসের, মুসলমানদের, বিশেষ করে বাংলার মুসলমানদের অতীত ইতিহাস। আর 3 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামের প্রতি বিদ্বেষ। এবং এই রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষের সাথে আপনি লড়াই করবেন কিভাবে? যেটা 2 নাম্বার, সেটা তো জ্ঞান চর্চার ফলে, প্রচারণার ফলে হয়তো আমরা লড়াই করতে পারবো। কিন্তু রাষ্ট্রীয় কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে, এটির বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে এবং মুসলমানদেরকে কথা বলা শিখতে হবে, কথা বলতে পারতে হবে। শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। শক্তিশালী প্রতিষ্ঠান বলতে আমি কি বুঝাচ্ছি, এটি বলে আমার আজকের এই বক্তব্য ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শক্তিশালী প্রতিষ্ঠান বলতে
ডিপ স্টেট, উপরে যে আমরা রাষ্ট্র দেখি, এই রাষ্ট্রের ভিতরে আরও একটা রাষ্ট্র থাকে। যখন উপরের এই রাষ্ট্র চলে যায় তখন ওই রাষ্ট্র সামনে আসে। যখন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা চলে গেছে তখন ডিপ স্টেট সামনে এসেছে। এই ডিপ স্টেট যখন শেখ হাসিনা ছিল তখনও রাষ্ট্র ক্ষমতায় তার রাষ্ট্র ছিল। ধরেন আমি আপনাকে সহজ একটা উদাহরণ দিই, আর্মি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আর্মির হাতে ক্ষমতা ছিল না? ছিল না? ছিল। এখন আর্মির হাতে ক্ষমতা আছে না? নাই, আছে। ঠিক আর্মির মতো আপনি কল্পনা করেন, অসংখ্য প্রতিষ্ঠান আছে, প্রথম আলো, ডেইলি স্টার, ব্রাক। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও তাদের কাছে ক্ষমতা ছিল, যখন শেখ হাসিনা চলে গেছে তখনও তাদের কাছে ক্ষমতা আছে। ইহুদিরা এই জায়গাতে সবচেয়ে বেশি পরিশ্রম করে। তারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করার চাইতে ডিপ স্টেটে প্রভাব রাখার পরিকল্পনা বেশি করে। কেন? ইহুদিরা সংখ্যায় অল্প, সে ভোটে দাঁড়িয়ে আমেরিকায় জিততে পারবে না। সে কি করে জিততে পারবে? শক্তিশালী মিডিয়া ইহুদির হাতে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদি মালিকানাধীন। তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করুক আর জো বাইডেন নির্বাচন করুক, মিডিয়া লাগবে কার? ইহুদির। অর্থ লাগবে কার? ইহুদির। তাহলে ক্ষমতায় জো বাইডেন আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক, প্রকৃত ক্ষমতা কার হাতে? ইহুদির হাতে। যেহেতু আমরা সবাই মুসলমান, সেহেতু আলটিমেটলি এখানে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে। কিন্তু মুসলমানদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই, শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, শক্তিশালী কোনো মিডিয়া নাই। ফলত সকল ইসলামী দল বা প্রতিষ্ঠান বাহ্যিক যে ক্ষমতা সেটির পিছনে ছুটতেছে, সেটির পিছনে সময় শ্রম দিচ্ছে। সেটিকে আমি ভুল, ঠিক, না, নিন্দা কিছু করতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের শক্তিশালী প্রতিষ্ঠানও দরকার। মানবাধিকার সংস্থা অধিকার যেমন শেখ হাসিনার সরকারের আমলে শক্তিশালী ছিল, এখনও শক্তিশালী। অধিকার থেকেই এখন উপদেষ্টা হয়ে গেছে, তিনি রাষ্ট্র চালাচ্ছেন। কিন্তু এই ধরনের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া, এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান দুর্ভাগ্যজনক হলো আমাদের হাতে নাই। অথবা আপনারা যারা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেহেতু সকলেই অনেক মেধাবী, হাজার হাজার ছাত্রের সাথে প্রতিযোগিতা করে এখানে চান্স পেয়েছেন, আপনাদের জীবনেও সামনে যাওয়ার সুযোগ আসবে। তো অন্তত আপনাদের মাথায় যেন এটি থাকে যে মুসলমানদের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবে। এটা আপনি শক্তিশালী মিডিয়া ছাড়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ছাড়া পারবেন না। সর্বশেষ যেই কথা সব বক্তব্যে বলতেছি, আজকে ওই কথা বলে শেষ করি। আমরা যদি রাষ্ট্রে ইসলামকে দেখতে চাই, তাহলে রাষ্ট্রে ইসলামের বেসিক এলিমেন্ট দুইটা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। যদিও এটা পুরো ওভারঅল ইসলামেরও বেসিক এলিমেন্ট। আপনি ইসলামের যত মূলনীতি, ন্যায় নীতি, আদেশ নিষেধ, তাওহীদ, সালাত, জাকাত, সকল কিছুর মূল ভিত্তি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। কিন্তু রাষ্ট্রে মূলত প্রথমত সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। সত্যবাদিতা আল্লাহর সাথে, সত্যবাদিতা মানুষের সাথে। ন্যায়পরায়ণতা আল্লাহর সাথে, ন্যায়পরায়ণতা মানুষের সাথে। আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা হচ্ছে শিরক মুক্ত, আর মানুষের সাথে ন্যায়পরায়ণতা হচ্ছে জুলুম এবং অত্যাচার না করা। আল্লাহর সাথে সত্যবাদিতা হচ্ছে শিরক মুক্ত থাকা, মানুষের সাথে সত্যবাদিতা হচ্ছে সত্য বলা, সত্য লিখা এবং সত্যের উপর থাকা। তো ওই যে দীর্ঘ 190 বছরের গোলামির কারণে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা, এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বাংলাদেশের মুসলমানদের না, ইন্ডিয়ার মুসলমানদের, পাকিস্তানের মুসলমানদের, আফ্রিকার মুসলমানদের, যারাই গোলাম ছিল, ইউরোপিয়ানদের, তাদের সবার এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আর যারা গোলাম ছিল না, যেমন আফগানিস্তান, তাদের এই দুইটা বেসিক গুণ জন্মগত তাদের মধ্যে থেকে গেছে। সত্য বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর আমাদের এই গোলামির কারণে দেখবেন আমাদের মাদ্রাসা মসজিদগুলোতেও, আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও, আমাদের ইসলামী দলেও সকল কিছু আছে, এই দুটো জিনিস নাই। ইসলামী দলে আমির তাকেই পদায়ন করেছে যে আমিরের বেশি চামচামি করেছে, তাহলে তিনি ইসলামী দলে কি রক্ষা করতে পারলেন না? ন্যায় রক্ষা করতে পারলেন না। তাহলে উনি ওনার ইসলামী দলে ন্যায় রক্ষা করতে পারলেন না, মানে আল্লাহ ওনার হাতে অন্তত ইসলামী খেলাফত দেবে না, মানে ইসলামী খেলাফতের যোগ্যতা উনি হারিয়ে ফেললেন। এইটা জাতিগত বাঙালি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের মধ্যে প্রচুর।
মাদ্রাসায় যান, মসজিদে যান, সব জায়গায় ইসলামের অন্যান্য এলিমেন্ট ঠিক আছে, কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার অনুপস্থিতি আছে। গত 15 বছর অসংখ্য ওসি, ডিসি, এসপি ছিল যারা হাজি, নামাজি, কিন্তু সে তার পদের প্রতি আমানতের খেয়ানত করেছে, ন্যায়পরায়ণ ছিল না, সত্যবাদী ছিল না, তার পদের সাথে সে ন্যায়পরায়ণতা করেনি। তাহলে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা যে ইসলামের কিছু, এটা যদি ন্যূনতম জানা থাকতো, তাহলে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা কেউ বলতো না। যদি জানা থাকতো যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের কিছু, তাহলে এই শিক্ষাটার চরম অভাব। ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের চেষ্টা করতে হবে, লাইব্রেরি হোক, ডিপার্টমেন্ট হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, চেষ্টা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে। তাহলে কি দাঁড়াবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো জিনিস প্রতিষ্ঠা করার কারণে আমাদেরকে একসময় রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবেন। কিন্তু যদি এই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে আমরা হয়তো অন্য আমল আখলাক দিয়ে জান্নাতে যেতে পারি, তওবা ইস্তেগফার করে জান্নাতে চলে যেতে পারি, কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার গুণ আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্রে ইসলাম দিচ্ছেন না। যাদের মধ্যে আছে তারা প্রথমে এটাই বাস্তবায়ন করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। এই কথার পরেও আরেকটা শেষ কথা বলি, সেটি হচ্ছে আমাদের মধ্যে আরেকটি ভুল ধারণা আছে যে আমরা সবাই ইসলামকে বিভিন্ন পার্সপেক্টিভ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখে সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমল করার চেষ্টা করি। পূর্ণাঙ্গভাবে কেউ ইসলামকে দেখতে চায় না। কেউ হয়তো শুধু ফাজাইলে আমলকে দেখেছি, দেখে ইবাদত, বন্দিগি, দাওয়াত সেটার পিছনে আছে। কেউ হয়তো শুধু ইসলামের রাষ্ট্র, খেলাফত এই কেন্দ্রিক বিষয়গুলোকে দেখেছি, দেখে হয়তো রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। তো এই যে ইসলামকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা, কেউ হয়তো শুধু ইসলামের আকিদা অংশটা দেখেছি, দেখে হয়তো শুধু সঠিক আকিদা কেমনে মানুষের সংস্কার করা যাবে সেটি নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক রূপ আছে, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের পরিবার নীতির ভিত্তি আছে, সমাজ নীতির ভিত্তি আছে, অর্থনীতির ভিত্তি আছে, রাষ্ট্রনীতির ভিত্তি আছে, ব্যক্তি জীবনের ভিত্তি আছে। এবং ইসলাম একাই পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, বৈপ্লবিক একটি দিন, সর্বগ্রাসী একটি দিন। অন্য আর কোনো দিন এতটা সর্বগ্রাসী না, ইসলাম যতটা সর্বগ্রাসী। সর্বগ্রাসী মানে সর্বব্যাপী। না কোনো ভাষার লিমিটেশন আছে, না কোনো জাতির লিমিটেশন আছে, না কোনো গোত্রের লিমিটেশন আছে, না কোনো সময়ের লিমিটেশন আছে। উইদাউট এনি লিমিটেশন পৃথিবীর সমগ্র পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার সকল এলিমেন্ট ইসলামের মধ্যে আছে। অ্যাজ এ দিন, ধর্ম হিসেবে তার মধ্যে আছে। তো ইসলামের এই সামগ্রিক চেহারাটা আমাদের মাথায় থাকতে হবে এবং আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, আমি একটা মিছিল নিয়ে বের হলাম, এটা ইসলামের একটা পার্ট। কিন্তু ইসলামের আরেকটা জরুরি বিধান তো সালাত, আরেকটা জরুরি বিধান তো সিয়াম। তো আমি তো সেই সালাতের সাথে সম্পৃক্ত না। তাহলে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবাদ করলাম, একটা মিছিল বের করলাম, এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন থেকে সম্পূর্ণরূপে উদখুলু ফিস-সিলমি কাফাহ, ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে। এবং এতে আপনার দুনিয়াবি উপকার ছাড়া কোনো ক্ষতি নাই। আর পরকালীন উপকার তো অবশ্যই আছে, কিন্তু দুনিয়াবি উপকারও আছে। আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করবেন, এটি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দুনিয়াবি উপকার দিবে। শুধু যদি সালাতের কথাই বলি, তাহলে সময়ানুবর্তী হতে, ডিসিপ্লিন মেইনটেইন করতে, টাইম ম্যানেজমেন্ট করতে দুনিয়াতে সালাতের চেয়ে তার বড় কোনো উপকারী মাধ্যম নাই, যেটি কাজে লাগিয়ে একজন স্টুডেন্ট তার টাইমকে ম্যানেজ করতে পারে, একজন ব্যবসায়ী তার টাইমকে ম্যানেজ করতে পারে, একজন চাকুরিজীবী, একজন উদ্যোক্তা তার টাইমকে ম্যানেজ করতে পারে, একজন কৃষক তার টাইমকে ম্যানেজ করতে পারে। সেটা হচ্ছে সালাত। আর ইসলামে আর দ্বিতীয় কোনো আদেশও নাই যেটি সকল মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, সব সময়ের জন্য ফরজ করা হয়েছে। আপনি পুরো কোরআন এবং পুরো ইসলাম ঘেটে আর দ্বিতীয় কোনো ফরজ আদেশ নিতে পারবেন না যেটি ডেইলি আপনাকে করতে বলা হয়েছে। এখনও চিন্তা করেন যে ফরজ হিসেবে করতেই হবে, নিষেধ অনেক কিছু আছে। রমজান সিয়াম পালন করতেই হবে বছরে একবার,
হজ আদায় করতেই হবে যদি টাকা থাকে সারা জীবনে একবার, জাকাত দিতেই হবে যদি টাকার মালিক হই। তাহলে যে টাকার মালিক না, যে গরিব, যার হজ করার সামর্থ্য নাই, যে ধনী, সকলের জন্য একটা বিধান সব সময়ের জন্য প্রযোজ্য, সেটা কি? সালাত। এবং সালাতের সকল শর্ত লঙ্ঘন হয়ে গেলেও সালাত আদায় করতে হয়। শর্তে বাতিলের কারণে সালাত বাতিল হয় না। যে আমি এখন অপবিত্র অবস্থায় আছি, আমার পবিত্র হওয়ার কোনো রাস্তা নাই, তাহলে কি আমি সালাত আদায় করবো না? সালাত আদায়ের জন্য এটি জরুরি, পূর্ব শর্ত যে আমাকে পবিত্র হতে হবে। বাট যেহেতু এখন কোনো সিচুয়েশন নাই পবিত্র হওয়ার, তো সালাত মাফ হবে না, আদায় করতে হবে? আদায় করতে হবে। কোনো সিচুয়েশন পৃথিবীতে নাই যেখানে আদায় বাদ যাবে। তাহলে আমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার চর্চা করতে হবে। ছোট্ট মাদ্রাসা হোক, ছোট্ট লাইব্রেরি হোক, ছোট্ট মসজিদ হোক, ছোট্ট ইসলামী দল হোক, ওই ন্যায়পরায়ণতা, ওই সত্যবাদিতা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবে। আর এই তিনটে জিনিস, তিনটে বাধা সম্পর্কে সচেতন থাকতে হবে। কলোনিয়াল যে গোলামির মাইন্ড সেট আপ আছে, সেটার বিপরীতে আমাদেরকে পরিপূর্ণ কনফিডেন্ট হতে হবে ইসলামের প্রতি। ভুল যে বয়ানগুলো, রাজনৈতিক বা ঐতিহাসিক বয়ানগুলো আমাদের বাচ্চাদের খাওয়ানো হয়েছে, সেই বয়ানগুলো বাতিল করে বাংলার মুসলমানদের যেটা সঠিক রাজনীতির বয়ান, সেটি তুলে ধরতে হবে ইতিহাসের আলোকে। 3 নাম্বার, রাষ্ট্রের যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, যেটা হাসিনার আমলেও ছিল, এখনও আছে, হাসিনার পূর্বেও ছিল, এটি রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ, সেটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই এবং ফাইট করতে হবে। আর সর্বশেষে আবারও বক্তব্য যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি। সেটি হচ্ছে, আমরা 1947-এ স্বাধীন হই, 1971-এ স্বাধীন হই। ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দেখলো এই সমস্ত দেশকে তাদের কন্ট্রোলে রাখা যাবে না, এই দেশগুলোকে স্বাধীন করে দিতে হবে, তখন তাদের সিস্টেম বাকি রেখে কিভাবে স্বাধীনতা দেওয়া যায় তার জন্য তারা থিওরি খোঁজে। এই জন্য সিস্টেম ব্রিটিশদেরই, শুধু তারা চলে গেছে। বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। এই জন্য বাংলাদেশ আর্মির যত ল আছে তার সবগুলোর শুরু হয়েছে ব্রিটিশ আর্মিতে। বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় যত বিধিবিধান আছে, যত ধারা আছে, পুলিশ আইন বলেন, সমাজ আইন বলেন, যা আইন বলেন, সবগুলো 1860, 1870 মানে ব্রিটিশ। ওই আইনকে ফলো করেই ব্রিটিশের খণ্ডিত রূপ ইন্ডিয়া, ইন্ডিয়ার খণ্ডিত রূপ পাকিস্তান, পাকিস্তানের খণ্ডিত রূপ বাংলাদেশ। তথা সিস্টেম ওটাই থেকে গেছে, যে গোলামির সিস্টেম সেটিই থেকে গেছে। মুসলমানদের কাঙ্ক্ষিত যে চাওয়া সেটি প্রতিফলিত হয়নি এবং প্রস্ফুটিত হয়নি। শেষে আরও একটা কথা বলি, যে ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয় তাহলে ভয়ের কিছু নাই তো, ভীতির কিছু নাই তো। ইসলামের যে এই যে ইসলামোফোবিয়া, যে ইসলাম রাষ্ট্রে চলে গেলে এই হবে সেই হবে, ইসলাম রাষ্ট্রে চলে গেলে ভয়ের কিছু নাই, ভীতির কিছু নাই। বরং ইসলাম যতটা সুন্দরভাবে, যতটা ন্যায়পরায়ণতা এবং ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, আমি উদাহরণের জন্য এটি বলি যে আজকের আমেরিকাতেও যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয় তাহলে আমেরিকার মানুষরা এখনকার চাইতে বেশি ভালো থাকবে। কোন দিক দিয়ে ভালো থাকবে ভাই? আমেরিকায় তো সব কিছু আছে, একটা দিক দিয়ে ভালো থাকবে। আমেরিকার এখন যা সব কিছু আছে সেগুলো তো থাকবেই, আর একটা দিক দিয়ে ভালো থাকবে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সুদে অর্থনৈতিক স্বাধীনতা নাই, সুদে গোলামি আছে। গোলামি পৃথিবীর সব মানুষের জন্য, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সবার জন্য। এই জন্য আপনি ইংল্যান্ডে যান, ইউরোপে যান, আমেরিকাতে যান, মানবাধিকার আছে, কিন্তু আপনি অর্থনৈতিক স্বাধীনতা খুঁজে পাবেন না। সারা জীবন ইনকাম করে আপনি একটা বাড়ি ক্রয় করতে পারবেন না। যে কোনো প্রবাসীকে জিজ্ঞেস করতে পারেন, অর্থনৈতিক স্বাধীনতার লিমিটেশন আছে, এটি শুধু অর্থনীতির কুফল। তা আমেরিকায়, ইংল্যান্ডে, ইউরোপে যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হয় তো ওই দেশের, ওই অঞ্চলের মানুষরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করবে, অর্থনৈতিক গোলামি থেকে মুক্তি পাবে। এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে। তো ইসলাম রাষ্ট্রে গেলে কল্যাণই কল্যাণ, সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের জ্ঞান চর্চা করার এবং এই ধরনের যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলোকে আরও সামনে কিভাবে টিকিয়ে রাখা যায় গ্রুপ স্টাডির মাধ্যমে, বইভিত্তিক গ্রুপ স্টাডি। এই যে যেমন যারা দিনী সার্কেল আইসি, শুধু এরকম বাৎসরিক বা মাসিক এরকম অনুষ্ঠান না করে সাপ্তাহিক হোক, ষান্মাসিক হোক, 15 দিন হোক, 1 মাস হোক, বইভিত্তিক গ্রুপ স্টাডি করতে হবে। অসংখ্য গ্রুপ স্টাডি হোক, সমস্যা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10টা, 15টা, 20টা হোক। যখনই আপনি বইভিত্তিক জ্ঞান অর্জন করবেন তখন ওই জ্ঞানটা হবে টেকসই এবং স্থায়ী।
এবং এই যে ওপেন দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামতের যদি আমরা অবমূল্যায়ন করি অথবা এই নিয়ামতকে যদি আমরা নষ্ট করি বা এই নিয়ামতের যদি আমরা খেয়ানত করি, তাহলে এই নিয়ামত আল্লাহ একসময় উঠিয়ে নেবে। আর যদি এই নিয়ামতটার আমরা যত্ন নিই এবং এটির সাথে বাড়াবাড়ি না করি, যে নির্দিষ্ট একটা দল বা নির্দিষ্ট একটি সংগঠন বা কোনোভাবে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে ওপেন যে দাওয়াতের যে প্ল্যাটফর্মটা আছে সেই ওপেন দাওয়াতের প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেল, তখন এই নিয়ামতটা কিন্তু উঠে যাবে। তো ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই ওপেন দাওয়াতের যে প্ল্যাটফর্ম এখন সূচনা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এটিকে আপনারা ন্যায়পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে ধরে রাখার চেষ্টা করেন। কারোর প্রতি অন্যায় করিয়েন না, জুলুম করিয়েন না, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটা আমাদের মধ্যে থেকে উঠিয়ে না নেয়, বরং এই দাওয়াতি কাজে আল্লাহ আরও বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।